Hello everyone, welcome to the Way of Solution. This is আরাবুল রহমান। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্নোত্তরের আজকের 30শে মের পর্বে আমরা অনেকগুলোই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা হবে। সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ আগের দিনেরও অর্থাৎ 29শে মেরও কারেন্ট অ্যাফেয়ার্স আজকের এই পর্বটিতে রেখেছি। তো অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা হবে। তো যারা প্রথমবার এই পর্বটিতে যুক্ত হয়েছে, ফার্স্ট টাইম আমার ক্লাসটি দেখছো, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। এবং আমি প্রতিনিয়ত তোমাদের জিকে ক্লাস করাচ্ছি দ্য ওয়ে অফ সলিউশনেই। তো অবশ্যই সেটা দেখতে হলে রাত্রি 9টাতে আমার সাথে যুক্ত হয়ে যাবে। চলো আমরা শুরু করি আজকের প্রশ্ন দিয়ে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স স্ক্রিনে দেওয়া হবে। তার আগে একটুখানি ছোট্ট অ্যানাউন্সমেন্ট। চাকরির পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি তোমরা করতে পারবে এখন বাড়িতে বসে। লিমিটেড অফার আছে TWS একাডেমিতে। এখানে তোমরা ভর্তি হলে বাড়িতে বসে সেরা টিচারদের কাছ থেকে ক্লাস করার সুযোগ পাবে। এখনকার সময় অনেকের হাতে খুবই কম। একটা জায়গা থেকে অন্য জায়গায় অফলাইনে কোচিং করা খুবই কিন্তু সময় সাপেক্ষ। তার কারণে তোমাদের এই সুবিধাটা আমরা প্রোভাইড করছি, বাড়িতে বসে সেরা টিচারদের কাছ থেকে পড়ার সুযোগ। এবং আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সম্বন্ধে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো। চলো আমরা আজকের পর্বটি শুরু করি। কি কি প্রশ্ন উত্তর আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন স্ক্রিনে। ISSF বিশ্বকাপ। ISSF হচ্ছে বিশ্ব শুটিং ফেডারেশনের নাম, শুটিং। তো সেই বিশ্ব শুটিং ফেডারেশনের বিশ্বকাপ হয়েছে সম্প্রতিকালে। তো ISSF বিশ্বকাপ 2026-এ কে স্বর্ণপদক জিতেছেন? ভারতেরই একজন খেলোয়াড় সম্প্রতি স্বর্ণপদক জিতেছেন সেখানে, এবং তিনি একটা কিন্তু রেকর্ডও গড়েছেন এটার মাধ্যমে। তিনি কে? সঠিক উত্তর হচ্ছে এশা সিং। এশা সিং এর আগে আমাদের দিল্লিতে অনুষ্ঠিত ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু পদক জিতেছিলেন সেই এশা সিং। তিনি এশিয়ান চ্যাম্পিয়ন। এশা সিং ডেলিভার্ড এ স্ট্যান্ডআউট পারফরমেন্স অ্যাট দ্য ISSF ওয়ার্ল্ড কাপ 2026 ইন মিউনিক, জার্মানি। জার্মানির মিউনিকে অনুষ্ঠিত হয়েছে এই বছরের ISSF ওয়ার্ল্ড কাপ। এটা থেকেও আমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, সেখানে তিনি একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এবং সাথে সাথে ক্লিনচিং দ্য ওমেন্স 25 মিটার পিস্তল গোল্ড মেডেল উইথ এ ওয়ার্ল্ড রেকর্ড স্কোর অন ওয়েডনেসডে। তো বুধবারে তিনি একটা বিশেষ কৃতিত্ব গড়েন, সেখানে তিনি গোল্ড মেডেল জিতেছেন 25 মিটার পিস্তল শুটিংয়ের যে ইভেন্ট, সেই ইভেন্টটাতে, এবং তিনি বিশ্ব রেকর্ডও গড়েছেন এটার মাধ্যমে। অলরাইট, নেক্সট আমরা প্রশ্নে কি বলছি দেখি। কেন্দ্র সরকারের উল্লাস কর্মসূচির অধীনে ভারতের কোন রাজ্যকে দেশের পঞ্চম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হলো? আমাদের ভারতবর্ষে ভারত সরকারের, কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত একটি প্রকল্পের নাম হচ্ছে উল্লাস প্রকল্প। এটার মাধ্যমে বিভিন্ন রাজ্যে সাক্ষরতা বাড়ানোর কিন্তু মিশন চালানো হয়। তো এই সাক্ষরতা মিশন উল্লাস, এই উল্লাসের অধীনে সম্প্রতিকালে পঞ্চম রাজ্য হিসাবে সম্পূর্ণ স্বাক্ষর, ফুললি লিটারেট স্টেট হিসাবে পরিণত হয়েছে কোন রাজ্যটি? সঠিক উত্তর হচ্ছে সিকিম রাজ্যটি। দেখো, সিকিম হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ফুললি লিটারেট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট উল্লাস। উল্লাসের ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি। এই যে প্রকল্প, উল্লাস প্রকল্পের আন্ডারে, যেটা কেন্দ্র সরকারের একটি প্রকল্প, তার আন্ডারে সিকিমকে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য সম্প্রতি ঘোষণা করা হলো। এটা হচ্ছে বিকামিং দ্য ফিফথ স্টেট, পঞ্চম স্টেট এ পরিণত হয়েছে। এর আগেও কয়েকটা স্টেট টু অ্যাচিভ দ্য স্ট্যাটাস আফটার, এই স্বীকৃতিটা সম্প্রতিকালে সিকিমকে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে মিজোরাম, গোয়া, ত্রিপুরা অ্যান্ড হিমাচল প্রদেশ, এই রাজ্যগুলোও কিন্তু উল্লাস প্রকল্পের আন্ডারে ফুললি লিটারেট স্টেটে পরিণত হয়েছে। ফুললি লিটারেট আমরা কাকে বলবো? যে রাজ্যে 95% সাক্ষরতা থাকবে, সেটাকেই কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে। এখানে সম্পূর্ণ স্বাক্ষর বলে 100% স্বাক্ষর নয়, কিন্তু 100% হতে পারে, বাট 95% উপরে যদি সাক্ষরতা চলে যায়, সেটাকেই কিন্তু ফুললি লিটারেট বলা হচ্ছে। ঠিক আছে, এরপরেরটা, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইটালির প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শিরুই লিলি শাল কোন উপজাতি সম্প্রদায়ের হস্তশিল্পের এক অনন্য নিদর্শন? সম্প্রতিকালে ভারতের প্রধানমন্ত্রী বেশ কয়েকটা দেশ ভিজিট করেছেন। তিনি প্রথমে ইউএই গেছিলেন, তারপরে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, অ্যান্ড তারপরে তিনি কিন্তু চলে যান সর্বশেষ কোথায়? সর্বশেষ গিয়েছেন তিনি ইটালিতে। এবং ইটালিতে যাওয়ার পরে সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে তিনি দেখা করেছিলেন, এবং সেখানে আমরা দেখব তাকে তিনি শিরুই লিলি, তিনি বলতে ভারতের পক্ষ থেকে তাকে শিরুই লিলি শাল
উপহার দেওয়া হয়েছে। শুধু শিরুই লিলি নয়, আরো অনেকটা গিফট তিনি কিন্তু সেখানে নিয়ে গেছিলেন। যাই হোক, তোমরা ইতিমধ্যে সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু দেখে ফেলেছো। তো যাই হোক, তো এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ইতালির প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে তাংখুল নাগা সম্প্রদায়ের শিরুই লিলি শাল। ওকে, দেখো, ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি হ্যাজ গিফটেড এ মুগা সিল্ক স্টোল। স্টোল মিন্স হচ্ছে শাল বা উত্তরীয়, যাই বলা যায়, ঠিক আছে, ফ্রম আসাম অ্যালং। তো আসামের মুগা সিল্কের শাল সম্প্রতিকালে তাকে দেয়া হয়েছে, এবং অ্যালং উইথে শিরুই লিলি স্টোল, এবং তার সাথে সাথে শিরুই লিলি বলে একটা কিন্তু শালও দেয়া হয়েছে, ক্রাফটেড বাই। এটা তোমার হচ্ছে হস্তশিল্পের একটা নিদর্শন। হস্তশিল্প এটা তৈরি করেছে, কারা তৈরি করে থাকে? ক্রাফটেড বাই তাংখুল নাগা কমিউনিটি অফ মণিপুর। মণিপুরের তাংখুল নাগা কমিউনিটি বা সম্প্রদায়ের দ্বারা একটা হস্তশিল্পের নিদর্শন এটি। খুব গুরুত্বপূর্ণ। এবারে চলো, প্রধানমন্ত্রী রিসেন্টলি ভিজিট করেছে, এটা একটু ডিটেলসে দেখি। তিনি বিভিন্ন দেশের জন্য বিভিন্ন কিন্তু গিফট নিয়ে গেছিলেন। সাম্প্রতিক কূটনৈতিক সময়কালে, এটা কূটনৈতিক জন্য খুব গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের ভারতের উপহার প্রদান করেছেন। একটা সম্প্রতিকালে পিআইবির রিপোর্ট আপলোড করা হয়েছে, সেটার অধীনে যেটা বলা হয়েছে আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়াকে সম্প্রতিকালে মধ্যপ্রদেশের একটি ঐতিহ্যবাহী গোন্ড চিত্রকর্ম, এটাকে গোন্ড চিত্র বলা হয়, সেই গোন্ড চিত্রকর্ম উপহার দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। গোন্ড হচ্ছে উপজাতির নাম একটা। এই উপজাতি সম্প্রদায়ের দ্বারা সৃষ্ট এই প্রখ্যাত শিল্পরূপটি তার জটিল বিন্দু রেখা নকশা এবং প্রাণবন্ত প্রাকৃতিক রঙের জন্য পরিচিত, এবং এটি উপজাতি ও নাগরিক কারিগরদের জীবিকা নির্বাহে সহায়তা করে চলেছে। তো গোন্ড চিত্রটা তিনি সম্প্রতিকালে কাকে দিয়েছেন? সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়াকে, তিনি সুইডেনের রানী ভিক্টোরিয়াকে সম্প্রতিকালে দিয়েছেন তিনি। এছাড়া ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আসাম থেকে আনা একটি মুগা সিল্কের শাল এবং মণিপুরের তাংখুল নাগা সম্প্রদায়ের হাতে তৈরি একটি শিরুই লিলি শাল উপহার দেওয়া হয়, এবং আরো কিন্তু উপহার ছিল যেটা তোমরা দেখেছো। মুগা সিল্ক, যা তার প্রাকৃতিক সোনালী আভার জন্য পরিচিত, এটি একটি জিআই ট্যাগ যুক্ত বস্ত্র ঐতিহ্য যা আদিবাসী বয়নকারী সম্প্রদায়গুলো শতাব্দী ধরে সংরক্ষণ করে আসছে। শিরুই লিলি শালটি মণিপুরের বিরল রাজ্য ফুল থেকে অনুপ্রেরণা। তাহলে শিরুই লিলি হচ্ছে মণিপুরের একটা স্টেট ফ্লাওয়ার, মণিপুরের স্টেট ফ্লাওয়ারের নাম, সেটা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে, এবং এটা তাংখুল নাগা উপজাতি যেটা মণিপুরে বাস করে তাদের সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তিনি প্রথম গেছিলেন, সেখানকার মহারানীর জন্য তিনি নিয়ে গেছিলেন মণিপুর থেকে কালো চাল, চাক হাও, যেটাকে বলা হচ্ছে মণিপুরের ব্ল্যাক রাইস, নাম কি? চাক হাও, সেটা গ্রহণ করেছেন তারা, এবং যা পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের দ্বারা ঐতিহ্যগতভাবে এটা চাষ করা হয়, এবং এটি ঐতিহ্যবাহী শস্য এবং এটি পুষ্টিগুণের জন্য ব্যাপকভাবে সমৃদ্ধ। এটা কিন্তু খুব পুষ্টিগুণ সমৃদ্ধ। ওকে, এই হচ্ছে কয়েকটা গিফট যেগুলো কিন্তু সম্প্রতিকালে ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশের তোমার হচ্ছে যারা কূটনৈতিক প্রধান তাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেরটা আমরা দেখব, সম্প্রতি প্রয়াত বশির বদর নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতিকালে 28শে মে 2026 সালে সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত কবি বশির বদর। তো অবশ্যই তিনি সাহিত্য, বিশেষ করে তিনি একজন ছিলেন উর্দু কবি, ঠিক আছে, উর্দু ভাষায় অনেক শায়রি তিনি রচনা করেছিলেন। তো উর্দু কবি বশির বদর সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন। নোটেড পোয়েট বশির বদর পাসেস অ্যাওয়ে। কত বছর বয়সে? 91 তার এজ ছিল, ঠিক আছে, এজ অফ 91, 91 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত সার্থক পিডিএস যোজনার মূল উদ্দেশ্য কি? সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে সার্থক পিডিএস। এর মূল উদ্দেশ্য হচ্ছে গণবন্টন ব্যবস্থা, মানে এক কথায় বলতে গেলে যে রেশনিং ব্যবস্থা আছে আমাদের ভারতে, রেশন ব্যবস্থা, যার মাধ্যমে রেশন দেয়া হয়ে থাকে প্রান্তিক মানুষজনকে, তাই তো। তো সেই রেশনিং ব্যবস্থাকে ডিজিটালাইজ করা এবং সেখানে স্বচ্ছতা বাড়ানো। ক্যাবিনেট অ্যাপ্রুভস 25,530 crores, 25,530 কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্প্রতিকালে অনুমোদন করেছে সার্থক পিডিএস স্কিমের জন্য, টু মডার্নাইজ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটাকে বলা হচ্ছে পিডিএস সিস্টেম। অলরাইট, নেক্সট পরেরটা আমরা দেখব,
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয় কবে? 1 মে, 15 আগস্ট, 29 মে নাকি 24 অক্টোবর? সঠিক উত্তর কি করব? জাতিসংঘ মানে ইউএন, আর শান্তিরক্ষী মিন্স হচ্ছে পিস কিপার। তো ইউএন পিস কিপার দিবস সম্প্রতিকালে পালন করা হয়েছে কোন দিনে? এটা প্রতি বছর পালন করা হয় 29 মে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি। আচ্ছা, এই বছরে এই যে ইউএন পিস কিপার্স ডে সম্প্রতিকালে পালিত হলো, সেখানে টু ইন্ডিয়ান পিস কিপার্স টু বি অনার্ড পস্থমাসলি অন ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স। তো দুজনকে কিন্তু পুরস্কৃত বা সম্মানিত করা হয়েছে সম্প্রতিকালে মরণোত্তর ভাবে। আচ্ছা, জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে, যেটা 29 মে অনুষ্ঠিত হলো, সেখানে আগামীকাল এক আড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল অমিতাভ ঝা এবং হাবিলদার সঞ্জয় সিংকে মরণোত্তর ড্রাগ হ্যামারশোল্ড পদক প্রদান করা হয়েছে, যেটা একটা সম্মানীয় শান্তিরক্ষী বা শান্তি রক্ষার জন্য প্রদত্ত পুরস্কার, সম্মান বলে মনে করা হয়ে থাকে। তো সেই পদক সম্প্রতি কারা পেয়েছেন, আরো একবার নামটা আমি বলে দিচ্ছি। অমিতাভ ঝা ব্রিগেডিয়ার জেনারেল এবং হাবিলদার সঞ্জয় সিংকে দেয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পারফরমেন্সের নিরিখে বিশ্বব্যাপী ভারতের স্থান কত? পুরো বিশ্বের মধ্যে আমাদের ভারতের স্থান কত? সম্প্রতি প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্বের মধ্যে আমাদের ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার পারফরমেন্সের ক্ষেত্রে অধিকার করেছে 4র্থ স্থান। ইন্ডিয়া র্যাঙ্কস 4th গ্লোবালি অন এআই পারফরমেন্স অ্যান্ড 5th ইন ডিজিটাল ইকোনমি। ঠিক আছে, ডিজিটাল ইকোনমি র্যাঙ্কিংস রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হ্যাজ এমার্জড অ্যাজ দ্য 5th মোস্ট ডিজিটালাইজড ইকোনমি। ভারত সম্প্রতিকালে পরিণত হয়েছে বিশ্বের সর্বাধিক ডিজিটাল অর্থনীতিতে আবির্ভূত হয়েছেন সম্প্রতিকালে, এবং ইজ প্লেসড 4th অন দ্য চিপস এআই ইন্ডেক্স। চিপস এআই ইন্ডেক্স মানে হচ্ছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার পারফরমেন্স, সেই ইন্ডেক্সটা বোঝানো হচ্ছে। তো এটাতে 4th, এবং ডেড স্টুডেন্টস আধুনিকীকরণ, ডিজিটাল ইকোনমি আধুনিকীকরণ, সেখানে 5th প্লেস করেছে, মানে ভারতের র্যাঙ্ক হয়েছে। সেটা হচ্ছে একটা রিপোর্ট সম্প্রতিকালে বার হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি, যেটাকে সাইড রিপোর্ট বলা হচ্ছে। তাহলে সাইড রিপোর্টটা কি? সাইড হচ্ছে সাধারণত ডিজিটাল ক্ষেত্রে প্রকাশ করা একটা রিপোর্ট। সেই রিপোর্ট অনুসারে কিন্তু সম্প্রতিকালে এখানে আমাদের ভারত দুটো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন র্যাঙ্কিং অর্জন করেছে। এর পরবর্তী প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান কোথায় আয়োজিত হতে চলেছে? আমাকে বলো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? কমেন্ট বক্সে সকলে জানাও। 2026 সালে হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস। তো সেই যোগ দিবসের প্রধান অনুষ্ঠান, যে মেইন অনুষ্ঠানটা, সেটা হতে চলেছে কলকাতাতে, আমাদের পশ্চিমবঙ্গের। দ্য মেইন সেলিব্রেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা 2026 উইল বি হেল্ড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল অন 21 জুন। 21শে জুন এই বছরে, মানে প্রতি বছরে 21শে জুন আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করি। তো এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটা হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে। 2026 সালে ভারতের কোন রাজ্য পুলিশ মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান লাভ করলো? এই প্রশ্নটা আগেও আমরা একবার করেছি, একবার ঘোষণা করা হয়েছিল প্রেসিডেন্ট পুলিশ কলার মর্যাদা দেওয়ার জন্য। এটা পুলিশি ক্ষেত্রে আমরা যদি দেখি খুবই প্রেস্টিজিয়াস একটা সম্মান বলে মনে করা হয় পুলিশদের ক্ষেত্রে প্রদান করা। এটা রাষ্ট্রপতি প্রদান করে। তো সম্প্রতি রাষ্ট্রপতি একটা রাজ্য ভিজিট করেছেন, সেখানে ভিজিট করার পরে তিনি সেই রাজ্যকে পঞ্চম সম্পূর্ণ শিক্ষিত রাজ্যে বলে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে আমরা দেখেছি একটু আগে সিকিম রাজ্য। তো সিকিম পুলিশকে সম্প্রতিকালে এটা দেয়া হয়েছে। দেখো, প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া প্রেজেন্টস দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়াস পুলিশ স্কলার টু দ্য সিকিম পুলিশ। তো সিকিম পুলিশকে এটা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির পুলিশ পদক বা প্রেসিডেন্ট স্কলার পদক, সেটা হচ্ছে কেন দেয়া হয়? দেশের যে কোনো পুলিশ বাহিনী অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং জাতির প্রতি নিবেদনের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত সর্বোচ্চ আনুষ্ঠানিক সম্মাননা এটা। সো বুঝতে পারছো কেন দেয়া হয়? এটা গুরুত্বপূর্ণ কাজের জন্য দেওয়া হয়। শৃঙ্খলা মেনটেন করা, জাতির প্রতি নিবেদন করা, মানে নিজেদেরকে উৎসর্গকৃত করার জন্য, সাধারণ মানুষকে খুব ভালো সেবা দেওয়ার জন্য এগুলো দেয়া হয়ে থাকে, এই পুরস্কারটা।
প্রতি বছর কোন তারিখে গোয়া প্রতিষ্ঠা দিবস পালন করা হয়? গোয়া আমাদের ভারতবর্ষের, আমরা জানি ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সেটা হচ্ছে গোয়া রাজ্য। তো ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, সেই গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 30শে মে পালন করা হয়। গোয়াস ফাউন্ডেশন ডে, অলসো known as Goa Statute Day, is celebrated annually on May 30। তো প্রতি বছরের 30শে মে পালন করা হয়ে থাকে গোয়া প্রতিষ্ঠা দিবস বা গোয়া রাজ্য দিবস। এখন এই গোয়া রাজ্য দিবসটা কেন এই দিনে পালন করা হয়? বিকজ দেখো, গোয়াটা একটা সময় কিন্তু আমাদের ভারতের অংশ ছিল না, ছিল একটা সময়, আবার কিছু সময়ের জন্য এই গোয়াটা কিন্তু পর্তুগিজ শাসন বা পর্তুগিজ উপনিবেশের আন্ডারে চলে গেছিল এবং 1961 সালে আমাদের ভারত এই গোয়াতে কিন্তু একটা অপারেশন চালায় এবং যার মাধ্যমে গোয়াকে ভারতভুক্ত করে। তো 1961 সালে গোয়া আমাদের ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু প্রথমে এটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পরে গোয়াকে অ্যাজ এ স্টেটহুড বা রাজ্যের মর্যাদা দেওয়া হয় 30শে মে, অর্থাৎ আজকের দিনে 1987 সালে। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে আছেন প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার রাজ্যপাল পদে আছেন অশোক গজপতি রাজু। অশোক গজপতি রাজু কিন্তু রিসেন্ট টাইমে 1 বছরের মধ্যে অ্যাপয়েন্টেড। তো এনার নামটা খুব গুরুত্বপূর্ণ, এনার থেকে আমাদের আপকামিং পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে। অলরাইট, এই ছিল আজকের আমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। 29 এবং 30শে মে 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি চর্চা করলাম আজকের ক্লাসে। আশা করব এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগলো, গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আমি প্রোভাইড করলাম। এখনো কিন্তু ক্লাস শেষ নয়, এখনো 10টা আমরা জিকে প্রশ্ন আজকে প্র্যাকটিস করব। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, 2026 সালের জন্য চলে এসেছে আমাদের WEP KP 2.0 ফাউন্ডেশন ব্যাচ। এটা কিন্তু শুধুমাত্র WEP KP এবং এই ওরিয়েন্টেড পুলিশ পরীক্ষার জন্য আমাদের এই ব্যাচটা। সো আমরা জানো পুলিশের পরীক্ষার প্রিপারেশন দিয়েছি অনেক বছর ধরে, কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে আসছি। এই ব্যাচের বিশেষত্ব কি, তোমরা এই ব্যাচে কিন্তু আমাদের টিচারদের কাছ থেকে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবে এবং সাথে সাথে তোমরা এখানে মক টেস্ট পাবে, PDF পাবে, প্রচুর জিনিস এখানে পেতে চলেছো। আর প্রতিটা টিচার তোমাদের একদম বেসিক থেকে ধরে ধরে করাবে ক্লাসগুলো। যারা বুঝতে পারছো না, প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সবে এবং সবে এই ফিল্ডে আসছো, বুঝতে পারছো না কিভাবে শুরু করব, তো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা একদমই, যারা নতুন আছো এবং যারা পুরনো আছো নিজেদের চর্চা রাখতে চাও, তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এটাতে। চলো, এছাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যাচে এখানে কিন্তু অনেকগুলো নতুন সিলেবাস আছে। যেমন বাংলাটা অনেকের কাছে কিন্তু অনেক কঠিন একটা সাবজেক্ট মনে হয়, আমাদের স্যারেরা এখানে ধরে ধরে তোমাদের প্রতিটা সাবজেক্টের ক্লাস করাবে। যারা অঙ্কে কাঁচা আছো, যারা জিকেতে কাঁচা, আমি তো বলবো ব্যাচটাতে চলে আসো, ওভারঅল পুরো কিন্তু এখানে তোমাদের শেখানো হবে। এমনকি জিকের মধ্যে তোমরা একটা নতুন সাবজেক্ট পাবে, রুরাল ডেভেলপমেন্ট, যেটা কিন্তু আমি তোমাদের ধরে ধরে সেখানে করাবো। তো অবশ্যই যারা অ্যাডমিশন নাওনি, দ্রুত অ্যাডমিশন নাও, আর 2 দিনের মধ্যে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে এখানে দুটো ব্যাচেই, বুঝেছো? তো TWS একাডেমি, ইওর গেটওয়ে টু সাকসেস, এভরিবডি, সকলে চেক করো। চলো আমরা আজকের জিকে প্রশ্নে আসি। কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে? পন্থী লোকনৃত্য নিম্নলিখিত কোন রাজ্যে প্রয়োজনীয়? আর দেখো, প্রয়োজনীয় লেখাটা আমার ভুল হয়েছে, এটা মানে জনপ্রিয় হবে, এটা জনপ্রিয়, এটা একটু স্পেলিং মিস্টেক আছে। যাই হোক, সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড় রাজ্যের একটা লোকনৃত্যের মধ্যে পড়ে পন্থী লোকনৃত্য। আচ্ছা, পন্থী ছাড়াও আমি আরেকটা লোকনৃত্যের নাম তোমাদের এখানে মনে রাখতে বলবো, সেটা হচ্ছে রাউত নাচ। রাউত বলে একটা নাচ আছে, যেটা বিখ্যাত কোথায় জানো? এটাও কিন্তু ছত্তিশগড় রাজ্যে বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? গঙ্গাইকোন্ড বা গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। গঙ্গাইকোন্ড চোল কথার অর্থ হচ্ছে গঙ্গ বিজেতা। গঙ্গ বিজেতা, তো কে গঙ্গ বিজয় করেছিলেন? বাংলা যিনি বিজয় করেছিলেন, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল, যিনি চোল সাম্রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ রাজা ছিলেন, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ চোল রাজা। এবং এই শ্রেষ্ঠ চোল রাজা, যার নাম প্রথম রাজেন্দ্র চোল, তিনি তিনি আমাদের বাংলাকে জয় করেছিলেন।
বাংলা বিজয় করেন তিনি। বুঝলে? এর পরের প্রশ্নটাতে আমরা আসি। এটা কি বলা হচ্ছে? ব্রহ্মপুত্র নদী ভারতের কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী এটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে কোথায়, সেটাতে আমি আসবো। প্রথমে উৎস দেখি, ব্রহ্মপুত্র কোথায় কোথায় প্রবাহিত হয়েছে। উৎসতে, এটার উৎস হচ্ছে তিব্বত। আচ্ছা, তিব্বতটা বর্তমানে চীনের অধীনে আসে, তো চীন বা তিব্বতের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে, তারপরে এটা ভারতে এসেছে। ভারতের মধ্যে কোথায় কোথায় প্রবাহিত হয়েছে? ভারতের মধ্যে দুটি রাজ্যে কিন্তু প্রবাহিত হয়েছে। প্রথমে অরুণাচল প্রদেশে এটা মানে প্রবেশ করে। অরুণাচল প্রদেশে এই নদীটা প্রথমে নাম ছিল দিহং নাম, তারপরে এই নদীটা আসামে এসে কিন্তু পরিণত হয়েছে অ্যাজ এ ব্রহ্মপুত্র নদী হিসাবে। এবং এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস অরুণাচল প্রদেশের উপর দিয়ে এবং আসামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে এটা চলে গেছে বাংলাদেশে। তাহলে এই নদীটা কিন্তু তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটার উৎস ভারতে নয়, তিনটে দেশে। একটি রাজ্যের জেলা জজ কার দ্বারা নিযুক্ত হন? দেখো, একটা হাইকোর্টের জেলা জজ তিনি নিযুক্ত হয়ে থাকেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা, সেই রাজ্যে যিনি রাজ্যপাল আছেন তার দ্বারা নিযুক্ত হবে। কিন্তু যদি বলা হয় এখানে হাইকোর্টের বিচারক কার দ্বারা নিযুক্ত হবে বলো তো দেখি? হাইকোর্টের জজ তিনি নিযুক্ত হন কার দ্বারা? একটা হাইকোর্টের জজ তিনি নিযুক্ত হবেন কার দ্বারা জানো? রাষ্ট্রপতি দ্বারা। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এবং সিমিলারলি যদি আমরা দেখি সুপ্রিম কোর্ট, দেশে একটাই সুপ্রিম কোর্ট আছে, সেই সুপ্রিম কোর্টের কিন্তু যিনি প্রধান বিচারক থাকবেন তিনিও অ্যাপয়েন্টেড হবেন বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, এরপরেরটা, ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম। আমাদের অনেকের সকালই হয় না চা ছাড়া, তাই তো? তো এই যে চা, এই চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? দেখো, যারা চা খাও খুব বেশি পরিমাণে, আমি তোমাদের একটা ওয়ার্নিং দিতে চাই, চা বেশি খেও না, ঠিক আছে? চা খাওয়া খুব ভালো নয়। আমি লাস্ট তোমার হচ্ছে অনেক দিন আগেই চা খেয়েছিলাম। আমি মাঝে মধ্যে যখন ভীষণ ঘুম টুম পাই তখন একবার দুবার চা খাই, বাট রেগুলার চা খাওয়া অভ্যাসটা কিন্তু খুব একটা খারাপ অভ্যাস। তো যাই হোক, সেই চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? অবশ্যই অসম রাজ্য প্রথম স্থান অধিকার করে। আর পশ্চিমবঙ্গ চা উৎপাদনে কত? পশ্চিমবঙ্গ চা উৎপাদনে জেনে রাখো দ্বিতীয় রাজ্য, তাই তো? দুটো রাজ্যই কিন্তু প্রতিবেশী একে অপরের। তো এখানে আমরা উত্তর করব আসাম, চা উৎপাদনে প্রথম। খাদ্যে জীবাণু ধ্বংস করতে উচ্চ তাপমাত্রা প্রয়োগকে কি বলে? খাদ্যের জীবাণু যখন তৈরি হবে খাদ্যে, সেই জীবাণুটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া আছে, সেটা কি? ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশন মানে গাজন প্রক্রিয়া, এটা তো কখনোই নয়। আচ্ছা, পাস্তুরাইজেশন, রেফ্রিজারেশন আর ডিহাইড্রেশন। ফার্মেন্টেশন মানে গাজন প্রক্রিয়া, যেটার মাধ্যমে অ্যালকোহল বা মদ জাতীয় দ্রব্যগুলো তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয় ফার্মেন্টেশন, বিভিন্ন আচার তৈরি করতে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা এখানে সঠিক উত্তর করব পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন হচ্ছে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে। দেখো, পাস্তুরাইজেশনটাকে একটু বুঝে নাও। এটি হলো এমন একটি বৈজ্ঞানিক তরল প্রক্রিয়াকরণ পদ্ধতি যার মাধ্যমে দুধ বা অন্য তরল খাবারকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, সেটাকে উত্তপ্ত করে আবার দ্রুত ঠান্ডা করে ফেলি, তাহলে এর ভেতরে, খাবারের ভেতরে যে থাকা ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো ধ্বংস করা যায় এবং খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় না। এর কারণে নষ্ট না করেই সেটিকে দীর্ঘদিন কিন্তু রাখা যায় বা সেটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। দেখো, 1862 সালে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন এবং অণুজীব বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত লুই পাস্তুর, তিনি প্রথম এই প্রক্রিয়া আবিষ্কার করেন। তার নাম অনুসারেই এই প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে পাস্তুরাইজেশন। অলরাইট, তাহলে পাস্তুরাইজেশনটা আমরা বুঝে নিলাম যে কোনো একটা খাবারকে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করলাম, তারপরে ঠান্ডা করলাম, তার ভিতরে থাকা বিভিন্ন তোমার হচ্ছে জীবাণুগুলো মরে গেল, নষ্ট হয়ে গেল, যার কারণে খাবারটা আমরা অনেকদিন পর্যন্ত কিন্তু পুষ্টিগুণ সহ রেখে দিতে পারি। 2026 সালের
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা প্রতি বছর এক জায়গাতেই হয়, কোথায় হয়? WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে। ভালো, কিন্তু সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের কলোনি বলে একটা শহরে। আচ্ছা, এবারে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় হয়? এটা প্রতি বছর সুইজারল্যান্ডেই কিন্তু অনুষ্ঠিত হয়, কিন্তু এটা সুইজারল্যান্ডের কলোনিতে হয় না। সুইজারল্যান্ডের দাভোস বলে একটা শহর আছে, দাভোসে কিন্তু তার বার্ষিক সম্মেলনটা হয়, আর তার সদর দপ্তর আছে সুইজারল্যান্ডেরই কলোনিতে। ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন কোনটি? পরমাণু চালিত সাবমেরিন। সঠিক উত্তর হচ্ছে INS অরিহান্ট। 1930 সালে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন? স্বদেশী আন্দোলন কবে? 1905-এ হয়েছিল। আচ্ছা, অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 শুরু হয় 1920-তে, আইন অমান্য আন্দোলন 1930-এ শুরু হয়, আর ভারত ছাড়ো আন্দোলন 1942-এ শুরু হয়েছিল। এখানে সঠিক উত্তর আইন অমান্য আন্দোলন। মাদাগাস্কার দেশের রাজধানী শহরের নাম কি? এই মাদাগাস্কার দেশটা না খুব, মাদাগাস্কার হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, আফ্রিকা মহাদেশের কান্ট্রি, বাট এটা আফ্রিকার মেনল্যান্ডের সাথে যুক্ত নেই, এটা ভারত মহাসাগরে অবস্থিত আছে, ঠিক আছে? ওফ, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ এটা। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি তাহলে? সেটি হচ্ছে মাদাগাস্কার। এর রাজধানীর নাম হচ্ছে আন্তানানারিভো, আন্তানানারিভো। আচ্ছা, এই ভারত মহাসাগরে অবস্থিত আছে আরেকটা দেশ যার নাম হচ্ছে সেশেলস। এই সেশেলস দেশের প্রেসিডেন্ট সম্প্রতি কিন্তু ভারত ভিজিট করেছিল, তো সেশেলস দেশটার নাম জেনে রাখবে, তার রাজধানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া। দ্বীপরাষ্ট্র, ভারত মহাসাগরে আছে। আরো এই ভারত মহাসাগরে আফ্রিকার আরো একটা কান্ট্রি, সেটার নাম হচ্ছে স্টুডেন্টস, ভুলে গেলাম নামটা, কি যেন ছিল, মরিশাস। মরিশাস, সেই মরিশাসের নাম, রাজধানীর নাম হচ্ছে স্টুডেন্টস পোর্ট লুইস। এই তিনটে কান্ট্রি মানে মাদাগাস্কার, মরিশাস আর সেশেলস, তিনটেই কিন্তু আফ্রিকান কান্ট্রি। তোমরা কমেন্ট করে বলো তো দেখি সুবা কোন দেশের রাজধানী? কমেন্ট বক্সে সকলে জানাও। এবং সুবা এটা যে দেশে অবস্থিত, সেই দেশটা কোন সাগরে আছে, এটা তোমাদের আরেকটা আমি বাড়ির কাজ দিয়ে রাখছি, সকল স্টুডেন্টস কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আজকের আমাদের আরেকটা বাড়ির কাজ দেওয়া থাকবে, সম্প্রতি কোন গোষ্ঠী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা RCB দলের পূর্ণ মালিকানা অধিগ্রহণ করেছে? RCB কিন্তু ফাইনালে চলে গেছে। যারা RCB ফ্যান আছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমার দল জিতছে কিনা, আর যারা অন্যান্য টিম আছো তোমরাও অবশ্যই কমেন্ট করবে তোমরা কাকে চ্যাম্পিয়ন হিসাবে এবারে দেখতে চাও, কোন দলকে দেখতে চাও। তো অবশ্যই সমস্ত স্টুডেন্টস সকলে এই দুটো প্রশ্নের জবাব কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবে, আমি সকলের কমেন্ট পড়বো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে নেক্সট পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই।